তো বন্ধুরা, যারা আমাদের আগের ভিডিওটা দেখেননি অবশ্যই অনুরোধ করব আপনারা দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্ক দেওয়া রইল। আর আজ আপনাদের দেখাবো একদিনে উজ্জয়িন শহর কি করে ঘুরবেন, আসুন দেখে নিই। সবার প্রথম আমরা মায়ের মন্দির থেকে দর্শন শুরু করলাম। এই মন্দিরটার নাম হচ্ছে 24 খাম্বা মন্দির। 24টা এরকম বড় বড় খাম্বা রয়েছে, অর্থাৎ পিলার রয়েছে নিচে, এবং সবার শেষে আমি আপনাকে দেখাবো মায়ের দেবী রূপ। যেহেতু আমাদের হোটেলের কাছাকাছি ছিল এই মন্দিরটি, তাই প্রথম এই মন্দিরটা দর্শন করে তারপর আমরা মূল মন্দির চত্বরে প্রবেশ করেছিলাম। মূল মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ কমপ্লেক্সের ঠিক সামনেই এদিক থেকে গেলে আপনারা দেখতে পেয়ে যাবেন বড়া গণেশজির মন্দির। আমরা এখন বড়া গণেশজির মন্দিরে দেখলাম, ভেতরে প্রবেশ করেছিলাম, যেখানে বড়া গণেশজির বড় মূর্তিটা রয়েছে সেটার ভিডিও করা যায়, কিন্তু ভেতরে ভিডিও করা যেহেতু অ্যালাউ নয় তাই করলাম না। আপনারা অবশ্যই দর্শন করবেন। আমরা এরপর বড়া গণেশজি মন্দির দর্শন করে চেষ্টা করব জ্যোতির্লিঙ্গের ভেতরে প্রবেশ করতে, অর্থাৎ এই মহাকাল লোকে। ওই যে চত্বরটা দেখছেন বড়া গণেশজির মন্দির, সেখান থেকে এই পথ ধরে আমরা এগিয়ে এলাম। দুপুরবেলা এখান দিয়ে প্রবেশ করতে হয়, এখানে বেরোচ্ছে সবাই। এখন দেখি ভেতরে যাওয়ার রাস্তাটা কোন দিকে, আমরা চেষ্টা করছি ভেতরে প্রবেশ করার। এইভাবে লাইন দিয়ে প্রবেশ করতে হয়। দেখুন ভেতরেও যাচ্ছে, যদি ভিডিওগ্রাফি অ্যালাউ হয় তাহলে করবো, নাহলে করা যাবে না। একটা ভিডিওতে শুনেছিলাম সকাল 10টার পরে নাকি একটু ফাঁকা হয়, যদিও ফাঁকা আমরা দেখিনি, তবে যা সিস্টেম ছিল খুব একটা অসুবিধা হচ্ছিল না। আমরা একেবারে গর্ভগৃহে চলে এসেছি। মন্দিরে যেহেতু দেবতার মানে ভিডিও করা অ্যালাউ না, তাই লাইনটা আপনারা দেখাচ্ছি, যথেষ্টই লাইন আছে। হর হর মহাদেব। মূল মন্দির দর্শন করে বাইরে আসতেই এরকম বেশ কিছু ছোট ছোট মন্দির আপনারা দেখতে পারবেন। সময় স্বল্পতায় হয়তো সবকটি মন্দির আমরা দেখে উঠতে পারিনি, কারণ তখনই ঘড়িতে দুপুর 12:30টার বেশি হয়ে গেছিল। তবে হ্যাঁ, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছিলাম, একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব, সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছিলাম। কি সেই তথ্য, আসুন জেনে নিই। এই যে বাইরে বেরোলেই এখান থেকে কিন্তু একটা কুপন আপনি সংগ্রহ করতে পারেন। এই মহাকালেশ্বর মন্দিরের অন্নক্ষেত্র বলে একটি জায়গা রয়েছে, সেখানে আপনি বিনামূল্যে ভোগ গ্রহণ করতে পারবেন। তার কুপন এখান থেকেই সংগ্রহ করতে হয়। মন্দির দর্শন করে বেরোতেই ঠিক এরকম পজিশনে, ওখানে তো ক্যামেরা অ্যালাউ না তাই করতে পারলাম না, এই যে দেখছেন মন্দিরগুলো, ওখানেই অন্নদান ক্ষেত্রের জন্য টোকেন দেওয়া হয়। এই টোকেনে আপনি দুপুরবেলা বা রাতের বেলা ভোগ গ্রহণ করতে পারবেন। তো ওখান থেকে টোকেন নিয়ে আমরা বেরিয়ে এলাম। এই দেখুন এখানে আমরা চপ্পল রেখেছিলাম, যেটা ফ্রি অফ কস্ট। এই যে বেরোনোর রাস্তাটা, এদিক থেকে এখন বেরিয়ে গিয়ে আপাতত আমরা কালভৈরব মন্দির, অন্যান্য মন্দির দর্শন করে সন্ধ্যেবেলা এসে ভোগ গ্রহণ করব। ঘড়িতে তখন ঠিক 1টা বাজে। অল্প কিছু খাবার খেয়ে আমরা একটা অটো রিজার্ভ করে নিলাম। এই যে ডান দিকে স্থানগুলো দেখছিলেন, এই সব জায়গাগুলো উনি আমাদের ঘুরিয়ে দেখেছিলেন। 700 টাকা দিয়ে অটোটাকে আমরা রিজার্ভ করে নিয়েছিলাম। তার নাম রামঘাট। আপনাদেরকে এই তথ্যটা দেওয়ার জন্যই যে এখানেই কিন্তু কুম্ভের মেলা হয়। ভারতবর্ষের যে 4টি প্রধান কুম্ভ, অর্থাৎ আমাদের এই উজ্জয়িনী, হরিদ্বার, প্রয়াগ এবং নাসিক, যখন কুম্ভ মেলা হয় তখন এখানে কিন্তু সেই কুম্ভ স্নানটা হয়। রামঘাটে আমরা এখন আছি। এবার আমরা চলে যাব ভাতৃহারি গুহায়। অটো ড্রাইভার দাদা আমাদের জানালেন, নিয়ম হলো এই শিপ্রা নদীর জল মাথায় দিয়ে তবেই তিনি তার দর্শকদেরকে সমগ্র উজ্জয়িন শহর ঘুরিয়ে দেখান। তো আমরাও সেই মতো এই জল মাথায় দিয়ে এবং পবিত্র কুম্ভস্থানটা দর্শন করে এগিয়ে চললাম সামনের দিকে। ঘড়িতে অনেকটা সময় হয়ে গেছিল, আমাদের চিন্তাও হচ্ছিল সব জায়গা কমপ্লিট করতে পারবো কি পারবো না। একদম সামনে, খুব বেশি দূরে না। আমরা যে রামঘাট থেকে অটো করে এলাম, মোটামুটি 3-4 মিনিট লাগলো, আমরা পৌঁছে গেছি ভাতৃহারি গুফা। উচ্চারণটা হয়তো কিছু ভুল হতে পারে।
এই যে সামনে রইল। পথ দিয়ে এসে এই রাস্তা দিয়ে গিয়ে এই যে প্রবেশ করার রাস্তা। এরকম দুটো গুহা রয়েছে, এই যে একটা গুহা, এই যে একটা গুহা। আমরা প্রথমে এই গুহাটাতে প্রবেশ করব। নতুন করে জায়গাগুলোকে গঠন করা হয়েছিল তা বলাই বাহুল্য, তবে আবশ্যিকভাবে দেখে বোঝা যাচ্ছিল স্থানগুলো যথেষ্টই পুরনো, এবং যেহেতু অনেকটা নিচে আমাদের নামতে হয়েছিল, তাই যাদের সাফোকেশনের সমস্যা রয়েছে নিশ্চিতভাবে তাদের একটু সমস্যা হতে পারে। অবাক হয়ে জানলাম এখান থেকে নাকি 4 ধাম যাওয়ার রাস্তাও রয়েছে, যদিও সেই পথ এখন বন্ধ। এখানে রাজা বিক্রমাদিত্যের ভাই তপস্যা করেছিলেন, সেই বিষয়ে বিভিন্ন ঘটনা তুলে ধরা হয়েছে। এখানে দেখুন বলেই দিচ্ছে মাথা নিচু করে প্রবেশ করতে, কারণ আমাদের মতো লম্বা লোকদের খুবই সমস্যাজনক। প্রচণ্ড নিচু গুহায় 2 নম্বরটা মনে হচ্ছে আরও নিচু হয়ে ঢুকতে হবে। মুখ চোখ দেখে বুঝতে পারছেন একদম ঘামিয়ে গেছি, কারণ ভেতরে খুব সুন্দর দর্শনীয় স্থল, অবশ্যই আসা তো চাই নিশ্চয়ই, কিন্তু তার সঙ্গে সঙ্গে মাথায় রাখতে হবে সাফোকেশন যদি কারোর হয় তাহলে এখানে না প্রবেশ করাই ভালো, বিশেষ করে বয়স্ক লোকদের জন্য, কারণ অনেকটাই ভিতরে প্রবেশ করতে হয়। তবে একটা অ্যাডভেঞ্চার আছে, যেটা নিতাই বললো, অ্যাডভেঞ্চার আছে, ভালো লাগে আসলে বুঝতে পারা যাবে, আদারওয়াইজ বুঝতে পারা যাবে না। নিচে নীলকণ্ঠেশ্বর যে মহাদেবের মন্দির, সেখানে ছবি তোলা বারণ, তা সেখানে একজন তপস্যা করছিলেন, খুব ভালো লাগলো আমার। তো এখন আমরা এগিয়ে যাব পরবর্তী দর্শনের দিকে। এখান থেকে গো সেবা করার ব্যবস্থা রয়েছে, এখান থেকে খাদ্য নিয়ে তাদেরকে দেওয়ার ব্যবস্থা। আসুন দেখে নিই। এই যে এখানে গো সেবা করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওনারা ওখান থেকে খাদ্য সংগ্রহ করলেন, এবার এখানে তাদেরকে খাদ্য দান করা হচ্ছে। এরপর আমরা পৌঁছে গেছিলাম মহর্ষি সন্দীপনী আশ্রমে। মহর্ষি সন্দীপনী হলেন তিনি যিনি স্বয়ং শ্রীকৃষ্ণকে গুরু হিসেবে শিক্ষাদান করেছিলেন, আর সেই সময়কার বেশ কিছু চিত্র এবং তথ্য তুলে ধরা হয়েছে এই স্থানে। সত্যি বলতে এখানে এসে খুব ভালো লাগছিল আমাদের। দেওয়ালগুলোয় ফুটিয়ে তোলা হয়েছিল এই তৈলচিত্রের মাধ্যমে কিভাবে বিভিন্ন রকম শিক্ষা, যেরকম সঙ্গীত থেকে শুরু করে তর্ক, কিংবা পুরাণ থেকে শুরু করে অ্যাস্ট্রোলজি বা অন্যান্য যে কোনো বিষয়ে এখানে পাঠ দান করা হতো। আমরা যতটা সম্ভব পেরেছি আপনাদের সামনে সেই তথ্য তুলে ধরার চেষ্টা করলাম। সন্দীপনী আশ্রম দর্শন করে আমরা পৌঁছে গেলাম মঙ্গলনাথ মন্দিরে। কথিত আছে যাদের মঙ্গলের দোষ, তারা এখানে নাকি যজ্ঞ করলে তাদের সেই মঙ্গলের দোষ কাটিয়ে উঠতে পারেন। মূল মন্দিরের সামনে স্বভাবতই প্রচণ্ড ভিড় ছিল, তাই আমরা মন্দির গর্ভে আর প্রবেশ করতে পারলাম না। আমরা বাইরে এখান থেকেই দেবতাকে দর্শন করে নিলাম, এবং তারপরে দূরে অপূর্ব সুন্দর শিপ্রা নদীর ধারে এই অঞ্চলটাকে পরিদর্শন করে এগিয়ে গেলাম সামনের পথে। আর দুপুর 3টে নাগাদ এসে উপস্থিত হলাম কাল ভৈরব মন্দিরে। প্রথমে জয়দীপা ছাতা দিচ্ছিল, আমি নিচ্ছিলাম না, এখন বলতেই হচ্ছে বউদের বুদ্ধি অনেক বেশি হয়। খালি অবস্থাটা দেখুন, এই জায়গার মধ্যে দিয়ে কোনো রকম ছাউনি ছাড়া এভাবে যেতে হচ্ছে। আমি পাচ্ছি না, ছাতা ছাড়া চলা সম্ভব না। 3:30 নাগাদ লাইন শুরু করেছিলাম, এখন 4:15 বাজে, মানে মোটামুটি 45 মিনিট হয়ে গেল। কাল ভৈরবকে মহাকালেশ্বরের বিশ্বস্ত সেনাপতি বলা হয়ে থাকে। মোটামুটি 1.5 ঘন্টা লাইনের পর আলটিমেট এখানে বাবাকে কারণ সুধা দিয়ে পূজা করা হয়। ভিড় থাকলেও মোটামুটি ভালোভাবেই দর্শন করে আমরা বাইরে বেরিয়ে এলাম। ভৈরব মন্দির দর্শন করে আমরা এসে উপস্থিত হয়েছি স্থিরমন গণেশজি মন্দিরে। এখন আমরা ভেতরে প্রবেশ করব, কিন্তু ফটো তোলা অ্যালাউ না, তাই আমরা ছবি তুলছি না এখানে। কিন্তু মন্দির চত্বরটা খুব সুন্দর লাগলো। এখানে গণপতি বাবার মূর্তি রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এখানেও গো সেবা করানোর ব্যবস্থা রয়েছে। স্থিরমন গণেশজির মন্দির, তার ঠিক পাশেই এদিকে গেলে মা গটকালিকার মন্দির, সেখানে আমরা এখন যাচ্ছি। এখন আমরা প্রবেশ করব মা গটকালিকার মন্দিরে, যেটি অবশ্যই একটি শক্তিপীঠ। প্রতিটি মন্দির
মন্দিরে এরকম প্রদীপ রয়েছে দেখতে পাচ্ছেন, এটা সন্ধ্যাকালে প্রজ্বলন করা হয়। আমরা চেষ্টা করব আজকে হরসিদ্ধি মায়ের মন্দিরে গিয়ে এই প্রদীপ প্রজ্বলন দর্শন করতে। আর এই দাদার সঙ্গে আমরা ঘুরলাম, আমরা ভীষণ খুশি এবং ইচ एंड एवरी प्लेस बहुत अच्छे तरह से उन्हें हमें घुमाया है। इतनी कम समय में बहुत अच्छा लगा। আমার যে ডেসক্রিপশন বক্স সেখানে আমি ওনার নাম্বারটা দিয়ে দেবো আপনাদের কাছে, মোবাইল নাম্বার। আপনারা উজ্জয়িন যখনই আসবেন অবশ্যই দাদার কাছে আসবেন। জয় শ্রী মহাকাল। দুপুর 12:30 থেকে বিকেল 5:30টার মধ্যে এত কম সময়ে সত্যি খুব সুন্দর উনি আমাদের ঘুরিয়ে দেখালেন। তো যাই হোক, আমরা শিপ্রা নদীর পাড়ে চলে এলাম। এই রামঘাট অঞ্চলেই কিন্তু আরেকটু বাদেই শুরু হবে সন্ধ্যা আরতি। তো সেই আরতি দেখার জন্য আমরা চলে এলাম এবং যতটা সময় পেলাম ঘাটটা এপার ওপার ঘুরে দেখলাম। খুব সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন এই ঘাট দেখে সত্যি খুব ভালো লাগছিল। আমরা কিছুক্ষণ এই নদীর পাড়ে ঘুরতে ঘুরতেই দেখলাম বেশ কিছু মানুষ প্রদীপ প্রজ্বলন করে নদীতে দিচ্ছে। তো আমার ভাই নিতাই ও একটা প্রদীপ প্রজ্বলন করে নদীতে দিল এবং সত্যি সবার মাঝে প্রদীপ জ্বলতে দেখে খুব সুন্দর লাগছিল, বেশ অনেকটা হরিদ্বারের মতো। আর তারপর শুরু হলো সেই মাহেন্দ্রক্ষণ। আমরা আবেগের সঙ্গে উপভোগ করলাম সেই অসাধারণ শিপ্রা নদীর পাড়ে সন্ধ্যা আরতি। মানে সত্যি বলতে দাদা যদি আমাদের রামঘাটে এত সুন্দর আরতি হয় না জানাতেন তাহলে হয়তো আশাই হতো না। হরিদ্বারে দেখেছি এবং তারপরে এত সুন্দর একটা আরতি দেখলাম। আর কাকে ছেড়ে কাকে দেখবো, এই যে ওখান থেকে ঠিক 2 মিনিট দূরত্ব হচ্ছে হরসিদ্ধি মাতা টেম্পল, সেখানে এখন প্রদীপ প্রজ্বলন হবে, অপূর্ব সুন্দর। যেহেতু আমরা ঠিক করেছিলাম যে রাতের বেলা আমরা ভোগ গ্রহণ করব, তাই দ্রুততার সঙ্গে আমাদের একবার ফিরে যেতে হলো মহাকালেশ্বর মন্দিরের সেই অন্নক্ষেত্র অঞ্চলে। সেখান থেকে ভোগ গ্রহণ করে আমরা আবার রাতে ফিরে এসেছিলাম এই হরসিদ্ধি মায়ের মন্দিরে। আসুন এখন আপনাদেরকে আমরা জানিয়ে রাখি মহাকালেশ্বর মন্দিরের অন্নক্ষেত্রটা কোথায় আর কোথা থেকে আপনারা সেই ভোগ গ্রহণ করতে পারবেন। তো বন্ধুরা, অ্যাজ ইউজুয়াল বহু নতুন জিনিস আমি আপনাদের সামনে তুলে ধরি। এবারও একটা নতুন জিনিস আপনাদের সামনে তুলে ধরছি, তা হলো মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গর কাছে যে মহাকাল লোক রয়েছে, যে টেম্পল কমপ্লেক্স, সেখানে রয়েছে অন্নক্ষেত্র নামে একটা জায়গা। অন্নক্ষেত্র মানে কি? যেখানে নিঃশুল্ক বিনা পয়সায় মানুষকে অন্ন সেবা দেওয়া হয়। কিভাবে কোন সিস্টেমে সেটি হয় আসুন জেনে নিন। খুঁজে পেলাম, এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন অন্নক্ষেত্র লেখা আছে, এটা পার্কিং স্পট। এই জায়গাটাকে মনে রাখতে হবে, পার্কিং স্পটের ঠিক পিছনেই রয়েছে অন্নক্ষেত্র, অর্থাৎ যেখানে অন্ন সেবা দেওয়া হয়। মহাকালেশ্বর মন্দির দর্শন করে বাইরে বেরিয়েই তো আপনারা জানেন কোত্থেকে টোকেনটা নিতে হয়, সেটা তখন দেখালাম আপনাদেরকে। আর খুঁজে পাবেন কি করে? কিছুই না, সরাসরি বলবেন এখানে মহাকালেশ্বর মন্দির অন্নক্ষেত্রটা কোথায়। এই দেখুন, এখানটাতে হয়তো অতটা ভালো আলোয় বোঝা যাচ্ছে না, মহাকালেশ্বর মন্দির অন্নক্ষেত্র, যেটা হচ্ছে চামেলি দেবী অগ্রওয়াল ভবন। ভবনটার নাম চামেলি দেবী অগ্রওয়াল ভবন, আমি লিখে দিচ্ছি আপনাদের সুবিধা হবে। এখানে দুপুরবেলা 12টা থেকে শুরু হয়, এখন রাত 8টা বাজে, কন্টিনিউ প্রসেসে কিন্তু এখানে অন্নদান করা হয়। যেহেতু ভিতরে ভিডিও অ্যালাউ নয়, তাই আপনাদের জানিয়ে রাখি, এই যে পিছনের পথটা দেখছেন, এই দেখুন একজন দাঁড়িয়ে আছে, ওখান থেকে টোকেনটাকে নিয়ে ঢুকতে হয় ভিতরে। টোকেন নিয়ে ভেতরে ঢুকে যাবেন। ভিতরে ঢুকে যাওয়ার পর সেখানে টোকেন দেখিয়ে আপনি একদম ভিতরে ঘরে প্রবেশ করবেন। সেখানে সুন্দরভাবে খাবার সাজানো থাকবে থালার মধ্যে, জলের বোতল এবং থালা নিয়ে আপনি বসবেন, খাওয়া দাওয়া করে আবার থালাটাকে আপনি নিয়ে চলে আসবেন, অ্যাজ ইউজুয়াল যেরকম হয়ে থাকে সেবাদানের ক্ষেত্রে। এবং সবচেয়ে বড় কথা, বারংবার তারা আসবে, আপনার কাছে প্রশ্ন করবে আপনি কিছু খাবেন কি না। সম্পূর্ণ নিরামিষ খাবার, খুব সুন্দর বন্দোবস্ত। যারা এখানে মহাকালেশ্বর মন্দির ঘুরতে আসবেন অবশ্যই বলবো এই সুবিধাটা আপনারা সবাই নিন, কারণ এটা শুধুমাত্র খাওয়ার জন্য খাওয়া তাই নয়, এটার মধ্যে একটা অদ্ভুত আনন্দ রয়েছে এবং মনে হয় যেন সত্যি মহাকালেশ্বর ধামে এসে আমরা অন্নপ্রসাদ পাওয়ার সৌভাগ্যবান হলাম।
অন্য ক্ষেত্র থেকে বাইরে বেরিয়ে বাহাতে আসলেই সেই অসাধারণ মহাকাল লোক আপনারা দেখতে পারবেন। নবরূপে সজ্জিত এই মহাকাল লোক ছিল এক কথায় অনবদ্য। এখানেই সর্বসাধারণের জন্য একটি লাইট অ্যান্ড সাউন্ড শো এর আয়োজন করা হয়েছিল। আমরা সেটি দেখলাম এবং কিছুক্ষণ দেখার পর আমরা এগিয়ে চললাম হরসিদ্ধি টেম্পেলের উদ্দেশ্যে, অর্থাৎ যেখানে একটু আগে আমরা সেই প্রদীপ প্রজ্বলন দেখেছিলাম সেখানেই আবার এগিয়ে গেলাম সেই সতীপীঠে। হরসিদ্ধি মাতা টেম্পেল, অর্থাৎ আমাদের যে হরসিদ্ধি মায়ের শক্তিপীঠ আমরা এখন দর্শন করলাম। এই যে ঠিক পিছনে আমার মন্দিরের ভিতরে যেহেতু ফটোগ্রাফি অ্যালাউ নয় তাই আপনাদের দেখাতে পারলাম না। আমরা এখন মোটামুটি রাত 9:15 নাগাদ এসেছি। খুবই ফাঁকা মন্দির, ফাঁকায় একদম নিশ্চিন্ত মনে প্রাণ ভরে মাকে দর্শন করলাম। এখন আমরা ফিরে যাচ্ছি আবার মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গের পথে, সেখানে রাতের যে আরতি, শয়ন আরতি, সেটা দেখব বলে। এখানে মায়ের মন্দির এবং তখন যেটা আপনাদেরকে বলা হয়নি ঠিক সামনেই এখানে রয়েছে এই যে মায়ের সামনে একটা প্রদীপ জ্বলছে, এটাকেই বলা হয় অখণ্ড জ্যোতি। আর তখন যে দেখেছিলেন জ্যোতিটা জ্বলছিল, এখন মোটামুটি অনেকগুলো নিভে গেছে, তাও যতটুকু জ্বলছে আপনাদের সামনে তুলে ধরলাম। এখন আমরা খাচ্ছি উজ্জয়িনী স্পেশাল কুলপি, এটা চকলেট কুলপি। যেহেতু রাত 10টার সময় শয়ন আরতি শুরু হয়ে যাওয়ার কথা, তাই দ্রুততার সঙ্গে ওই একই পথ ধরে আমরা এগিয়ে চললাম। এখানে খুব সুন্দর বসার ব্যবস্থাও ছিল, তো যাই হোক যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে যাওয়ার চেষ্টা করলাম। যে শৃঙ্গার দেখতে পাচ্ছেন এখান থেকে খুব স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবে ওপরের লাইনটা থেকে দেখলে খালি চোখে দেখতে হবে। শুধু স্ক্রিন দিয়ে নয়, একদম নিচে যেখানে দেবদেবের মূর্তি রয়েছে সেই মহাকালেশ্বর বাবার মূর্তিটা আপনি খুব স্পষ্ট বুঝতে পারবেন এখান থেকে। ভোরবেলা যে ভস্য আরতি হয় তার জন্য আগে থেকে অনলাইনে টিকিট কেটে রাখাই বুদ্ধিমানের কাজ হবে, না হলে অনেক রাত থেকে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হয় এবং জেনারেল মানুষকে বাইরে দাঁড়িয়ে দেখতে হয়। তাই আমরা ভস্য আরতি এই যাত্রায় আর দেখার চেষ্টা করলাম না, শয়ন আরতি দেখেই মন ভরিয়ে নিলাম। প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ শয়ন আরতি শেষ যে অংশটুকু এতটা আমি আবেগতাড়িত হয়ে গেছিলাম যে সেই দৃশ্য দেখে আর ভিডিও করার সময় পাইনি, খালি চোখ ভরে দেখে গেছি। হয়তো এতটা হওয়া উচিত হয়নি আমার, কিন্তু কি করব বলুন, আফটার অল তো মানুষ। তবে হ্যাঁ, যে আরতি আমরা দেখলাম অন্ততপক্ষে যতদিন বেঁচে থাকবো কোনোদিন ভুলবো না, মানে বলার কোনো ভাষা নেই। আপনাদের কাছে বলবো অবশ্যই, আমরা তো একদিনের জন্য ঝটিকা সফরে এলাম উজ্জয়িনীতে, আপনারা অন্তত 2-3 দিনের জন্য আসুন, প্রত্যেকটা মন্দির দর্শন করুন। আমি বিশ্বাস করি প্রত্যেকটি দর্শনীয় স্থান আপনাদের খুব ভালো লাগবে। শিপ্রা নদীর ধারে অবস্থিত উজ্জয়িনী নগরী এভাবেই আমরা একদিনে দর্শন সমাপ্ত করলাম। হ্যাঁ, এটা ঠিক, একদিনে কখনোই এত অসাধারণ নগরী একবারে সম্পূর্ণটা দেখে ওঠা সম্ভব নয়। তবুও আপনাদেরকে অবশ্যই অনুরোধ করব, এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, নমস্কার।